স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন ভাবে আজকের পশ্চিমবঙ্গ সরকার তিনিও উদ্যোগ নিয়ে তিনিও এগিয়ে আসছেন। আর আজকের যাদেরকে পেয়েছে এখানে হয়তো প্রদীপ এবং সহ করে যাদের সঙ্গে আজকে যোগাযোগ হয়েছে, আমরা হয়তো প্রথমেই একটু হয়ে পড়েছিলাম ইতস্তত যে সত্যি কি এরকম একটা জিনিস হবে, না শুধু মানুষকে ডেকে এনে দুটো মানে ভাওতাবাজি বলে করছে। এটা বিশ্বাসের জায়গাটা আমাদের কাছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমাজে কাউকে ছোট বা ক্ষুদ্র ভাবলে হয় না। তাই প্রদীপ তার সহ করে যে টিম আজকে যোগাযোগ করে যেভাবে এখানে সংগঠিত করেছে বা ওনাদেরকে আনার যে সুযোগ করে দিয়েছে, সেই প্রদীপ হয়তো প্রথমেই কিছুটা হলেও হয়তো একটু এলোমেলো ভাবে হয়েছে। আগামী দিনে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আমাদের একটু ঘাটতি খামতি হয়। আগামী দিনে নিশ্চিত করে আমি এই বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত যেহেতু সুন্দরবন নদীমাতৃক এলাকা, আমি ওনাদেরকে একটুটা আশ্বস্ত করতে পারি যে আমরা প্রথমেই হয়তো একটু আগোছল ভাবে হয়েছি বা বিশ্বাসের জায়গাটা করতে পারছিলাম না। তো সেই জায়গাটা থেকে এখন দাঁড়িয়ে আমরা যেহেতু বিশ্বাসের জায়গাটা খুঁজে পেয়েছি, প্রদীপকে আমি ধন্যবাদ জানাই এই কারণে। তাই সবাইকে বলবো যে প্রদীপকে আমরা যে অবহেলার চোখে দেখছিলাম, আজকের প্রদীপ যে এনাদের সহযোগিতায় এনে এখানকার মৎস্যজীবীদের তাদের আগামী দিনে সুরক্ষিত করার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই প্রদীপের জন্য একবার জোরসে করতালি হয়ে যাবে। দেখুন, সমাজে কাউকে ছোট ভাবা উচিত না। সমাজে কাউকে আমরা লেখাপড়া শেখা থেকে সেখান থেকেই আমরা জেনে এসেছি যে মনীষীরা বিভিন্ন থেকে আমরা জেনেছি কোনো কাজ ছোট না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেভাবে প্রতি বছর এইরকম একটা নদীমাতৃক এলাকায় বাঘ পেরিয়ে আসতো শীতের সময়, কি ভয় আতঙ্কে আপনাদের জীবনযাপন কাটাতে হতো, এবছর অনেকটা হলেও কম হয়েছে। কারণ এবছর যে বাঘকে সুরক্ষিত রাখতে পেরেছে বন দপ্তর, সেটাও আমাদের কাছে একটা এক্সট্রা বাড়তি পাওনা। তো সেই জায়গায় এখানকার মানুষের কালচার, এখানকার মানুষের জীবনযাত্রা, যারা সাহেবরা এসছেন, আমি তাদের কাছে অন্তত একটু কিছুদিন আগে গত বছর সম্ভবত একটা 18-22 বছরের ছেলে, তাকে বাঘে মৃত্যুবরণ করতে হয়েছে। নিজেদের জীবন সুরক্ষিত রাখার জন্য একদম সকালবেলা গিয়েছে, সবে নদীতে নেমেছে, তাকে অ্যাটাক করে তার মৃত্যুটা চলে গেছে। তার পরিবারটা অসহায়, তার একটা বৃদ্ধ বাবা, একটা বাচ্চা ছেলে এবং তার স্ত্রী, কি অসহায় এইরকম জীবনযাপন নিয়েই কিন্তু এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষজন তাদের জীবনযাপন করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিএমও ম্যাডামের সহযোগিতায় আমরা তার পরিবারকে 5 লক্ষ টাকা আমরা চেক তুলে দিয়েছি। আমাদের দিক থেকে যেগুলো করার দরকার আমরা করেছি। আমি শুধু যারা এসছে তাদেরকে বলবো যে আমরা আগামী দিনে এই অঞ্চলে যদি এইরকম কোনো কিছু ব্যাপার প্রদীপ যদি আমাদের কাছে বা আপনাদের মারফত যদি আমাদের কোনো সহযোগিতা হেল্প লাগে, আমরা পঞ্চায়েত সমিতি সর্বদিক থেকে আমরা আপনাদের সহযোগিতা করব। এইরকম একটা উদ্যোগকে আমরা প্রতিনিয়ত যেভাবে মানুষের পাশে, আমরা তো বিষয়টা অতটাও জানলাম না, আমাদেরকে তো প্রথমেই দিয়ে দিলেন। আমার তো ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে দুটো কথা শোনা, তো আপনাদের এর বিষয়ে কি করতে পারবেন আগামী মানুষের সাথে, আপনারা কি কি করণীয় আছে, তো সেগুলো একটু আমাদের জানা বোঝা দরকার ছিল। তাহলে কি হতো, তাহলে আমরা আগামী দিনে আরো কিছু আমরা আমাদের পঞ্চায়েত সমিতিগত যে কোনো জায়গায় যা হেল্প লাগবে আমরা সহযোগিতা করব। এবং আপনাদের যদি আমাদের কোনো প্রয়োজন হয়, নিশ্চিত করে সর্বদিক থেকে আমার বৈকুণ্ঠপুর জিপি আমরা এটুকুটা বলতে পারি যে আমরা সর্বদিক থেকে আপনাদের পাশে থেকে সাথে থেকে সব দিকটাই আমরা সাহায্য করব। এবং আগামী দিনে আপনাদের এই সোসাইটির মধ্য দিয়ে যাতে একদম সুন্দরবনের শেষ বর্ডার, এর ওপাশে আর কোনো জনবসতি, একমাত্র মানুষের 60-50% মানুষের জীবিকা অর্জন করতে হয় নদী মাঝকাংরা ধরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রচেষ্টায় যদি এই সমস্ত অসহায় পরিবার যদি কিছুটা হলেও
তাদের নিজেদের জীবন বা নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখার স্বার্থে আপনাদের এই সোসাইটির মধ্য দিয়ে যদি কিছুটা অর্থনৈতিকভাবে হোক কিংবা এই লাইফ জ্যাকেট থেকে শুরু করে যা যা এগুলো মৎস্যজীবীদের মানে মানুষের জীবনে কখন না কখন বিপদ আসবে কেউ বলে আসে না, ঝড় ঝঞ্ঝা থেকে শুরু করে সেই সময় এই লাইফ জ্যাকেটটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। এটাও আমাদের কাছে যে কোনো মুহূর্তে নদী মানে দেখাচ্ছে এইরকম আছে, কিন্তু যে কোনো মুহূর্তেই এই নদীর ভয়ঙ্কর রূপ ধরে। সে জায়গা থেকে হলেও কিছুক্ষণের জন্য ওই লাইফ জ্যাকেটটা আমাদের কাছে মনে হয় ক্ষুদ্র, কিন্তু এই গ্রাম বাংলা এই লাইফ জ্যাকেটটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটা বাজারে কিনতে গেলে অনেক মূল্য এবং তা আবার সরকারি চালান, তার অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হবে যে এই লাইফ জ্যাকেটটা বাবা কি এমন দিচ্ছে, প্রথমে কিছুটা মনে হবে যে এর জন্য এতক্ষণ আমাদের টাইম নষ্ট করতে হচ্ছে না, এইটুকুটা এই লাইফ জ্যাকেটের মধ্যেও আমাদের কিন্তু জীবন একটা সুরক্ষিত হতে পারে। কারণ ছোট্টর মধ্যে আমরা কখনো কোনো জায়গায় কোনো সময় এখানে ভাবি না যে এটা মনে হয় অবহেলা করছি, কিন্তু তার দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়। সেজন্যই আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের কাছে বলবো যাদের কথা শোনার জন্য, যারা আপনাদের এই রকম একটা প্রান্তিক এরিয়ায় বেছে নিয়েছেন আপনাদের মানে সহযোগিতা করার জন্য, যারা প্রতিনিয়ত আপনাদের পাশে আসছে, হয়তো প্রদীপ সে মতো করে হয়তো লেখাপড়া ওর মধ্যে আলো পৌঁছায়নি, কিন্তু তার মধ্যে যে টুকুটা হয়তো কোথাও ডায়মন্ড হারবার কিংবা কর্মসূত্রে যে কোনো প্রান্তে ওনাদের সাথে যোগাযোগ হয়, এই যোগাযোগ হতে তিনি সেখান থেকে যে এনে এখানকার যে 10টা মানুষকে আজকে সংগঠিত করে ওনাদের আজকের উপস্থিতি তাদের হাতে যে কিছু তুলে দিতে পারে। আজকের প্রদীপের সাথে এখানে সাহেবরা এসেছে, আমি বলবো যে প্রদীপের সাথে আমাদের যারা এখানে একটু এইরকম ধরনের কাজে যারা যুক্ত থেকে আরো আগামী দিনে সুন্দরভাবে গুছিয়ে করতে পারে, প্রদীপকে বলবো যে একার দ্বারা সবকিছু সম্ভব, আরো একটা টিম তৈরি করে যে টিমের মধ্য দিয়ে একদম যারা আগামী দিনে ওই লিডার থাক, ওর টিমের লিডার থাক, আমাদের দুঃখ নেই, কিন্তু তার সাথে আরো কিছু ভালো লোকজন থাকলে কি হয় সবটা গুছিয়ে স্যারেরা এখানে এসে ইতস্তত বোধ করছে। অথচ সুন্দরবনের এই প্রত্যন্ত মৈত্রী জিপি হলে কি হয়েছে, এটা কিন্তু শিক্ষা দীক্ষা অনেকটা কালচারাল দিক থেকে এই অঞ্চল কিন্তু অনেকটা এগিয়ে। তো সেই জায়গা থেকে আমি আপনাদের সকলের কাছে বলবো যে প্রদীপকেও বলবো যে আগামী দিনে যেন আরো 5-7 জন ভালো লোকজনকে যেখানে যেই জায়গায় যাক না কেন সেখানকার মেম্বার, সেখানকার কিছু বিশিষ্ট মানুষজনের সহযোগিতা পরামর্শ নিয়ে সাহেবরা যে প্যাসেজটা দেবে, যে বার্তাটা দেবে, যদি তুমি না বুঝতে পারো ওনাদের কাছ থেকে তাদেরকে ফোনে ধরিয়ে কি বলছে, কি ওনারা চাইছে আগামী দিনে, সেটা একটা মানুষজনকে বললে কি হয়, সেটা কাজটা গুছিয়ে হয়, তাহলে এলোমেলো বা কোনো জায়গায় ঘাটতি ঘাটতি থাকবে না, আর ভাত খেলে ভাত পড়বে, কাজ করলে কাজের ত্রুটি থাকে, এ নিয়ে কোনো চিন্তা নেই। তো যাই হোক, আমরাও মানুষ, আপনারা প্রত্যেকে মানুষ, আমরা সর্বোপরি প্রত্যেকের কাছে একটাই আবেদন নিবেদন, আপনারা যাদের কথা শোনার জন্য, যাদের কাছ থেকে আপনারা আজকে কিছুটা হলেও আশ্বস্ত পাবেন, এই প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীরা, যাদের দ্বারাই আপনাদের আগামী দিনে পরিবার সুরক্ষিত করার লক্ষ্যে কিছুটা হলেও সাশ্রয় হবে, আমি এটা আশা রাখছি। তাই প্রত্যেককে বলবো যে ওনাদের কথা শুনে ওনারা কি বলছে তারপরে আপনারা ধীরে ধীরে করে বাড়ি যাবে এবং যে ডকুমেন্টস গুলো বলেছেন সেগুলো আপনারা দেবেন, কারণ জেরক্স অনেকে করতে পারেন, আগোছালো ভাবে করলে হবে না, সিস্টেম আমাদের সবটাই গুছিয়ে করতে হবে। তো যাই হোক, সবাইকে আরো একবার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ পিন্টু প্রধান মহাশয়কে, তিনি তার সুচিন্তিত মতামত আমাদের সামনে প্রশ্ন করলেন। সর্বোপরি যাদের সহযোগিতা আজ এই অনুষ্ঠান, সকল মৎস্যজীবীদের একত্রিত করার যে প্রয়াস নিয়েছে প্রদীপ দাস, তার সঙ্গে সহযোগী হিসাবে আছে তারাপদ বাড়ি, প্রদীপ মাইতি, সবিতা পয়রা। যাই হোক, এনাদেরকেও আমরা
ধন্যবাদ জানাই। এরপর আপনাদের সামনে হিউম্যানিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখছেন মোহাম্মদ সামাদ খান মহাশয়। এখানে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রদীপ বাবু, ভরত বাবু এবং অন্যান্য বিশিষ্ট আমাদের সমাজসেবী এবং এমপিটা থেকে সহদেব বাবু ও প্রতন বাবু, সবাইকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা এবং আজকের এখানে উপস্থিত সমস্ত মৎস্যজীবী এলাকাবাসীদের সবাইকে যথাযথ সম্মানের দুটো কথা বলছি। আমাদের এই যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিছুদিন আগে, যেটা আপনারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু সেটা পিন্টু বাবুও জানে, সই করে দিয়েছিল যে এই লিস্টগুলো টোটাল নাম সই করে সাইন করে সেগুলো পাঠানো হয়েছিল। কিন্তু যে ফান্ডটা আমাদের যে বিষয়টা ছিল, এই এমপিটার থেকে যে ফান্ডের ব্যাপারটা, সেটা একটু লেট হয়েছে। সেই লেট হওয়ার জন্য তবু ক্যান্সেল হয়ে যেত। বারবার আমি অফিসারদের বলেছি, বলে এটা কোনো রকম করা হয়েছে। 3টে প্রোগ্রাম ছিল, 2টো করা হয়েছে, একটা আবার একটু পরে হবে। 2টো ফান্ডের অ্যালট হয়েছে, সেই 2টো দিয়ে এখন করা হচ্ছে, এই জন্য একটু লেট হয়ে গেছে। তাতে আপনারা অনেকে, আমি প্রতিবাবুর মুখে শুনেছি বা তারাবধূ তো বারবার বলেছেন যে মনে হচ্ছে একেবারে ফাউ হয়ে গেছে, বেকার বারবার ডকুমেন্ট নিচ্ছে, বললো হবে, এখনো হচ্ছে না। একটা ইতস্তত ব্যাপার, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই ফান্ডের জন্য যাতে লেট হচ্ছে, সেই কারণেই আমাদের ফান্ড যেহেতু লেটে পাওয়া গেছে, এই জন্য এই প্রোগ্রামটাও লেটে হলো। কিন্তু আর একটা কথা বলছি, আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, আজকে পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েত কর্তাব্যক্তিরা উপস্থিত রয়েছেন। আগামী দিনে এইসব এলাকাতে আমাদের একটা সুচিন্তিত চিন্তা ভাবনা রয়েছে। যদি স্বাস্থ্য, শিক্ষা, এইসব বিষয়ের উপরে কিছুটা চিন্তা ভাবনা রয়েছে। যদি এরকম আমরা সহযোগিতা পাই, আস্তে আস্তে করে একটু এগোনো যাবে। আর সময় তো গড়িয়েছে, টাইমটা খুব দেরি হয়ে গেছে। এখন আমাদের অল্প কিছু এমপিটা থেকে যিনি কর্তা ব্যক্তি রয়েছেন, আমাদের অতন্য রায় মহাশয়কে কিছু একটা কথা বলে আপনারা এই প্রোগ্রামটা যাতে শুরু করা যায়, সেটা চিন্তা ভাবনা করে বলা হচ্ছে। তাড়াতাড়ি আর লেট করলে সবাই চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, সবাইকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ। মঞ্চ উপবিষ্ট আমাদের রয়েছেন পিন্টু বাবু, আপনাদের খুবই পরিচিত তরুণ তুর্কি, এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের উনি স্থায়ী সমিতির জেলা পরিষদের অধ্যক্ষ। এখানে প্রদীপবাবু রয়েছেন। অবশ্যই সকাল থেকে উনি প্রচন্ড চেষ্টা করে যাচ্ছেন ব্যাপারটা করার জন্য, যে একটা ভুল বোঝাবুঝি প্রথমবার উনি করছেন। কোনো অসুবিধা নেই, এগুলো হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী ক্ষেত্রে এই সমস্যা আবার সমাধান হয়ে যাবে, এবং কালকে যখন প্রোগ্রামগুলো দেখবেন পুরো ব্যাপারটা স্মুথ হচ্ছে। ঠিক আছে, প্রথম দিনকে সব ক্ষেত্রেই একটা না একটা আমাদের বাধা পেরোতে হয়। একবার বাধা পেরিয়ে গেলাম, জানতে পারি এরপরে কিরকম হবে। ঠিক আছে, সেটা কোনো সমস্যা নয়। যাই হোক, এবার আমাদের একটু পরিচয় দিই। আমরা আছি ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকের একটা বিভাগ রয়েছে, দ্য মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি বা সমুদ্র পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে। তার যে সম্প্রসারণ বিভাগ রয়েছে নেটফিশ, তার আমি আছি। এবং আমাদের প্রধান কার্যালয় হচ্ছে কোচিনে, কেরালাতে। কলকাতা মানে আঞ্চলিক কার্যালয়, এবং জাস্ট আমাদের লালবাজারের পিছন দিকে টিবোর্ড বিল্ডিং এর 5th ফ্লোরে আমার অফিস। এবং কলকাতা অফিসের মাধ্যমে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের পার্শ্ববর্তী বিহার এবং উত্তর ভারতের যে 7টা রাজ্য রয়েছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, সেই 7টা রাজ্য আমাদের কলকাতা অফিসের মাধ্যমে দেখাশোনা করতে হয়। হ্যাঁ, আমাকেও যেতে হয়। এই জন্য বেশি মানে অফিসে থাকা বা ইয়ে করাটা বেশি সম্ভব হয় না। যাই হোক, তার মধ্যে আপনাদের আসতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। অনেকদিন ধরে
আমাদের সামাদার সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে। ওনার সাথে আমার প্রায় 17-18 বছরে পরিচয়, যবে থেকে আমি এমপিটায় জয়েন করেছি। সাগরে, অবশ্যই ওনার বাড়ি সাগরে। যাই হোক, আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের এখান থেকে কি করে আমরা মাছ বা মৎস্য দ্রব্যগুলো বিদেশে রপ্তানি করতে পারি, যেটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে 52-53 বছর আগে। আমরা এই সুন্দরবন অঞ্চলের যে চিংড়ি মাছ আছে না, বাগদা চিংড়ি, আমরা বাগদা চিংড়ি প্রথম আমেরিকাতে পাঠিয়েছিলাম 500 কেজি মাছ। আর দীর্ঘ এই 53 বছর পরে সেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 18 লক্ষ মেট্রিক টন মাছ, যার আনুমানিক মূল্য প্রায় 62,000 কোটি টাকা। বুঝতে পেরেছেন? এটা আমরা শুরু করেছিলাম 1972 সালে, যখন প্রথম এমপিডিএ চালু হয়েছিল, এমপি অ্যাক্ট পার্লামেন্টারি অ্যাক্ট অনুযায়ী। তখন 500 কিলো দিয়ে শুরু হয়েছিল, 18 লক্ষ মেট্রিক টন মাছ আমাদের এখান থেকে রপ্তানি করা হয়। এবং যার জন্য কি হয়েছে না, আমাদের দেশে, বিশেষ করে আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, আমাদের আপনারাও জানেন, আমি জানি না, আমাদের রাজ্য থেকে যাবতীয় যা এক্সপোর্ট করা হয়, দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্য। দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্য, মানে আমাদের যে বৈদেশিক মুদ্রা আসছে, এটা দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্য। আর ভারতবর্ষে আরো অনেক কিছু হয়, মাছ অনেকটা পিছনের দিকে। হ্যাঁ, যাই হোক, এবং এর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে প্রায় আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 30% লোক, প্রত্যক্ষ বা পরোক্ষ। মানে 100 জন লোক যদি ধরেন, 30 জন লোক এই মাছ ধরার সঙ্গে, মাছের কাজের সঙ্গে, যারা মানে মাছ ধরতে যাচ্ছেন প্রত্যক্ষভাবে, নদী সমুদ্রে ট্রলার, ট্রলি, ছোট নৌকা, হাত নৌকা, যেভাবেই হোক না কেন মাছ ধরতে যাচ্ছেন, সেটা বাদ দিয়েও কিছু লোক রয়েছে যারা ওই জীবিকার সঙ্গে যুক্ত, মানে পুরোপুরি না হলেও আনুষঙ্গিক জীবিকার সঙ্গে যুক্ত। যেমন যে বরফের কাজ করছে, যে জালের কাজ করছে, যে কাঠের কাজ করছে, যে ইঞ্জিনের কাজ করছে, বা যে ব্যক্তি বা যে মহিলা যিনি মাছ বিক্রি করছেন। আপনি যদি মাছ ধরতে যান, সে কি বিক্রি করবেন? তার মানে আমাদের সেই অনুযায়ী সবাই কিন্তু মৎস্যজীবী। মানে মৎস্যজীবী মানে এমন না যে মাছ ধরতে যাচ্ছে বলে, যে লোকটা মাছ ব্যবসায়ী, মাছ বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে। কারণ আমাদের রাজ্য সরকারের মৎস্যজীবীর যে সংজ্ঞা আছে, সেটা কিন্তু এইরকম যে যে শুধু মাছ ধরতে যাচ্ছে সে না, মাছ ধরার মাধ্যমে যে জীবিকা নির্বাহ করছে সে মৎস্যজীবী। ঠিক আছে? তার মানে এটা শুধু এমন না যা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে দেখলাম যে কিছু 2 সিলিন্ডারের বোট রয়েছে, একটা রয়েছে, একটা 1 সিলিন্ডারের বোট রয়েছে। তারা যারা নদী সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, কিন্তু ওই মাছ আসার পর তিনি তো বাজারে বিক্রি করছেন না, তাই না? সেখানে অন্য লোক রয়েছে। কিছু মাছ আবার এখান থেকে পাইকারির মাধ্যমে গিয়ে ডায়মন্ড হারবার বা কলকাতা বা নগেন্দ্র বাজার মার্কেট রয়েছে, সেখানে বিক্রি হচ্ছে। সেখানে যারা বিক্রি করে তারা কিন্তু মাছের পুঁজি করছে, এবং সেই মাছটা নিয়ে গিয়ে কি হচ্ছে না, প্রসেস হচ্ছে, সংরক্ষণ হচ্ছে। কোথায় না, কিছু প্রসেসিং প্লান্ট রয়েছে আমাদের এখানে। প্রায় আমাদের রেজিস্টার্ড প্রায় 176 জন এক্সপোর্টার রয়েছে আমাদের কাছ থেকে, রেজিস্টার্ড হয়ে যারা এক্সপোর্ট করতে পারে। এবং এর সঙ্গে প্রায় 48টা প্রসেসিং ইউনিট রয়েছে, যেখান থেকে মাছগুলো এক্সপোর্ট হয়। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে, আমরা সব দিক দিয়ে সম্পূর্ণ, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত ধরনের বৈচিত্র্য নেই যা পশ্চিমবঙ্গে আছে। আমাদের মাছের সম্পদ থেকে শুরু করে আমরা যে মাছ এক্সপোর্ট করি সবই। যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গ এমনই একটা রাজ্য যেখানে আপনি নোনা জল পাবেন, বাকি সেটা যেখানে আমরা বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি চাষ করছি। আমাদের এখানে সমুদ্র আছে একদম পুরো নোনা জল, যেখানে আপনারা মাছ ধরতে যাচ্ছেন। আমাদের এখানে মিষ্টি জল রয়েছে, পুকুর রয়েছে, খাল রয়েছে, যেখানে মাছ চাষ করা হচ্ছে। আমাদের এখানে ঠান্ডা জলও রয়েছে, আপনি দার্জিলিং এর দিকে যান, কালিম্পং এর দিকে যান, আমাদের রাজ্যের মধ্যে, তাই না? আমাদের এখানে লেক রয়েছে, আমাদের এখানে রিভার রয়েছে, আমাদের এখানে ড্যাম রয়েছে, যেখানে মাছ চাষ করা হয়। তার মানে সব দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ স্বয়ংসম্পূর্ণ। ঠিক সেরকমই আমাদের এখানে যে আমরা যে মাছ এক্সপোর্ট করি, সেটা বিভিন্নভাবে রপ্তানি করা হয়। কিছু মাছ আমরা এখান থেকে ফ্রিজিং করে, যে মাছগুলো আপনারা ধরেন সেই মাছগুলো ফ্রিজিং করা হয়। যেমন আপনারা মাছ ধরতে গেলে বরফ নিয়ে যান, তো বরফ নিয়ে যান, এটা হচ্ছে বরফ দিয়ে আপনারা কদিন রাখেন মাছটাকে? 3 দিন 4 দিন, খুব বেশি হলে 8 থেকে 10 দিন।
চলা করে গেলে, হ্যাঁ, মাঝে মাঝে আপনারা বড় পরিবর্তনের জন্য আলোচনা করবো। আমার সহকর্মী রয়েছে সহদেব, ও বলবে কোন সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী সংরক্ষণ। এবার এই মাছগুলোকে নিয়ে আসার পরে যখন পয়সিং প্লান্টে ওগুলো প্রসেস করা হয়, ঠিক আছে, সেগুলোকে জমানো হয়, তার তাপমাত্রা যে বরফ নিয়ে যায় তার থেকে আরো 40 ডিগ্রি কমবে, এবং সেই মাছটা 2 বছর পর্যন্ত খাওয়া যায়। আমরা সার্টিফাই করি যে এই মাছটা 2 বছর পর খাওয়া যেতে পারবে। এবং সেইভাবে মাছগুলো প্রায় আমাদের দেশ থেকে 124টা দেশে, সারা পৃথিবীর 124টা দেশে রপ্তানি করা হয়। যার মধ্যে শুধু ওই ফ্রোজেন চিংড়ি মাছ নয় বা ফ্রোজেন সাদা মাছ নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে কিছু মাছ আবার রান্না করে পাঠানো হয়। ঠিক আছে, যে খাবে সে নিয়ে কি করবে, একটু গলিয়ে নিয়ে উপরে একটু নুন দেওয়া থাকে, অসুবিধা নেই, একটু গোলমরিচ দিয়ে দিল, একটা পাউরুটি ওরা করে বার্গার করে খেয়ে নিল, ব্যাস, সময় কম। ঠিক আছে, কিছু মাছ আমাদের এখান থেকে রপ্তানি করা হয় যেগুলো কাঁচা মাছ, তাকে ফ্রিজিং করা হয় না কিছু, শুধু বরফ করে থার্মোকল পেটি করে বাই ফ্লাইটে সাউথ ইস্ট এশিয়া রয়েছে যেগুলো আমাদের, বা মিডিল ইস্টে রয়েছে, হ্যাঁ, যেগুলো আরবের যে দেশগুলো রয়েছে সেখানে, হ্যাঁ, সেখানে রপ্তানি করা হয়, সেগুলোকে ফ্রেশ অ্যান্ড চিপ বলা হয়। বিশেষ করে আপনার পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি আছে, হ্যাঁ, বাগদানা গলদা চিংড়ি প্রচুর পরিমাণে যায়, ভেনামি কিছু যাচ্ছে, হ্যাঁ, কিছু আপনার লবস্টারও যায়, গ্রুপার যায়, সেগুলো আমাদের এখান থেকে ফ্রেশ অ্যান্ড চিল এক্সপোর্ট করা হয়। আবার কিভাবে যাচ্ছে কিছু মাছ আবার জীবন্ত অবস্থায় যায়, যেটার জন্য আমাদের এই যে অঞ্চল আপনারা বসবাস করছে, সুন্দরবন অঞ্চল খুব বিখ্যাত। কোন মাছ? সুন্দরবন অঞ্চলের খুব বিখ্যাত জিনিস। সুন্দরবনে দুটো জিনিসকে না চেনা যায়, 3টে জিনিসকে। এক হচ্ছে জঙ্গল, এক হচ্ছে জঙ্গলের মহারাজ, তাই তো, আর এক হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। সুন্দরবনের কাঁকড়া পৃথিবী বিখ্যাত, কারণ বিভিন্ন জায়গাতে কাঁকড়া পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আমাদের সুন্দরবনের কাঁকড়া আলাদা স্বাদ, এবং আলাদা স্বাদ হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কাঁকড়া জানা যাচ্ছে চায়নাতে, সাউথ এশিয়া যায় চায়নাতে, সেখানে সুন্দরবন চায়না কাঁকড়া প্রচুর কম। আপনারা কি আগে কাঁকড়া ধরতে যান? আছেন কেউ? এখন কাঁকড়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে। কি কাঁকড়া ধরে? ছোট ছোট কাঁকড়া ধরে না বড় বড় কাঁকড়া ধরে? কত গ্রামের কাঁকড়া ধরে? হ্যাঁ, আরে বলতে তো হবে, কারণ আপনি না বললে আমি সব জানি। কারণ আমাদের সিগনেচার ছাড়া, সাইন করা ছাড়া একটা মাছ এখান থেকে বলা বেরোবে না, যে আপনি না বললে আমি জানি। এবং আপনাদের এখানে যত কাঁকড়া ধরা হয় তার থেকে বেশিরভাগ কাঁকড়া গুজরাট থেকে এই অঞ্চলে আসে, সেটাও জানি, বুঝতে পেরেছেন? বিশেষ করে আমাদের ঝড়খালি সাইডে পাকিস্তানিরা এসে কিন্তু সেগুলো কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যে কাঁকড়াটা, আমাদের কাঁকড়া যে বৈশিষ্ট্য নষ্ট করছে। কিছু লোক ব্যবসা করছে অবশ্যই, সেগুলো কিন্তু আমাদের এই সুন্দরবনের কাঁকড়ার নাম মরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? টন টন আসছে, গাড়ি করে প্রচুর আসছে, আসার পরে কি হচ্ছে, ওগুলো সঠিকভাবে তারা যত্ন করছে না। এবং তাতে যদি, যেমন চিংড়ি মাছের জানেন তো, যারা চিংড়ি মাছ কেউ যদি চাষ করে থাকেন জানেন, চিংড়ি মাছের রোগ হয়, হোয়াইট স্পট ডিজিজ হয়, সাদা সাদা ছোপ ছোপ সাবুদানার মতো হয়, বুঝতে পেরেছেন? যদি একবার হয় তাহলে সব শেষ, পুরো খামার শেষ। তাতে সেটা কিন্তু কাঁকড়াতে হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, এবং যে কাঁকড়াগুলো আছে তাদের সম্ভাবনা বেশি থাকে, কারণ তারা সেভাবে পয়েন্টটাকে রেডি করছে না, জাস্ট রাখলো, ছাড়লো, দিন 10-15 রাখলো। আমাদের এখানে এই বাদা অঞ্চলের যে গন্ধটা আছে না, মাটির গন্ধটা, সেটা পেয়ে গেল, সেটা সুন্দরবনে কাঁকড়া বলে বিক্রি হয়ে গেল। কাঁকড়া কিন্তু আমার এখানে কেন, আমাদের মৎস্যজীবীরা দিন পাত এক করে দিয়ে, হ্যাঁ, জঙ্গলে বাঘ আর জলে কুমির, তার মধ্যে করে কাঁকড়া নিয়ে আসছে, আর সেসব আর ওদিককার কাঁকড়াগুলো আসছে আমাদের এখানে সুন্দরবনের নাম করে চলে যাচ্ছে। এমনও খবর আমাদের কাছে আছে, বাংলাদেশ থেকে কাঁকড়া এখানে আসছে, সুন্দরবনের কাঁকড়া বলে এখান থেকে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কিছু লোক ব্যবসা করছে,
দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে কাঁকড়া নিয়ে, কেন বলছি কথাগুলো, যদি কালকে দিনে কাঁকড়াটা শেষ হয়ে যায় তাহলে এই যে যতজন হাত তুললেন তাদের আবার অন্য জীবিকার সন্ধান করতে হবে। কেন না, আমরা যদি ওই আপনার কথা দিয়ে বলি, ঠিক আছে, বলা যাবে না, আমরা যদি ছোট কাঁকড়াগুলো ধরে ফেলি, 40 গ্রাম 50 গ্রাম কাঁকড়াগুলো, আমরা জানি সেগুলো এক্সপোর্ট হচ্ছে কোথায় যাচ্ছে, থাইল্যান্ডে, সেগুলো যায় বেশিরভাগ থাইল্যান্ডে। তারা কি করছে, তারা সেগুলো দেখবেন ছোট ছোট বাক্সের মধ্যে করে চাষ করছে। কি চাষ করছে না, সফট সেল কাজ করছে। আপনারা যখন কাঁকড়া ধরেন, কাঁকড়া বিক্রি করতে যান, যে লোকটি কেনে সে কি করে, এই বাল্বের উল্টো দিক করে দেখে তার ভেতরে কতটা ঘি আছে, ঠিক আছে, একটা ঘি মানে অ্যাকচুয়ালি গোনারটা কতটা ডেভেলপ করেছে। আর কি দেখে, 2 আঙুল দিয়ে চেপে দেখে, ট্যাপিং বলা হয়, যে ওটা নরম কিনা। যদি নরম হয় কি করে, রিজেক্ট বলে, পিডি বলে ছেড়ে দেয়। তারপর আপনারা কি করেন, ওগুলো কি করেন আপনারা, ওগুলো কম দামে দিয়ে দেন। সে লোকটা কি করে, ফিশারি করে। আপনারা করেন না কেন, জায়গা জমি হলে তো লাগবো, জায়গা জমি রইলে তো করা হবে। আরে সবাই গরিব মানুষ, টাকা বিল্লা গরিব মানুষ বলে, গরিব মানুষ বললে হবে না। না 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 না, ও কথা আমি শুনতে পাচ্ছি না, তাই তো নাকি? হ্যাঁ, ওরা বলে গরিব মানুষ বলে তো। শুনুন, তাহলে কি করতে হবে আপনাদের, আপনারা যারা মাছ ধরে নিয়ে আসছেন, মেন সমস্যাটা বুঝুন। সমস্যাটা হচ্ছে, যে মাছটা শক্ত মাছ, ভালো মাছ, সেটা 500 700 1000 টাকা বিক্রি হয়। যে মাছটা একটু নরম হয়ে গেছে, সেই মাছটা আমি অর্ধেক দামে তারা নিয়ে যায়। সেই মাছটা যদি আমি মানে আপনারা একটা নিজেরা একটা গ্রুপ তৈরি করে, গুচ্ছ তৈরি করুন। প্রতিবাবু আপনি শুনুন, আপনি ডায়নামিক লোক, এত লোককে এক জায়গায় করলেন, এত লোককে এক জায়গায় করে ব্যবহার করতে পারেন না, পিন্টুর মতো ডায়নামিক লোক রয়েছেন এখানে। আপনারা মিলে একটা গ্রুপ তৈরি করুন, করে যেই মাছগুলো আপনার নরম মাছ আপনি অর্ধেকেরও কম দামে দিচ্ছেন, সেই মাছগুলোকে আপনারা রোটেশনালি একটা একটা পুকুর করে নিজেদের মতো, আপনাকে নোনা হচ্ছে প্রচুর পরিমাণে, অসুবিধা নেই চলে, সেখানে আপনি মাছগুলোকে রাখুন। দেখে সেই মাছগুলো যখন দিন 10-15 পরে ওরা আবার শক্ত হয়ে যাবে। হ্যাঁ, প্রতি অমাবস্যা পূর্ণিমা খরচ থাকলো, তো আপনি যখন যে সময় ধরেছিলেন, আপনি পুকুরে ধরে নিয়ে আসছেন, সে কবে কখন খরচ থাকবে বুঝতে পারেননি, বা খরচটা ত্যাগ করেছে, শক্ত যে পুরো শক্ত হয়নি, আপনি মাছটা তুলে নিয়ে এসছেন, আপনাকে বিক্রি করতে হবে, কিন্তু আপনি মানে বাস্তবে দামটা কম পাচ্ছেন, অর্ধেকেরও কম দাম পাচ্ছেন। সেই মাছটা ওই ভরে কেনা দিয়ে আপনারা গ্রুপ করে, কারণ আপনি হয়তো 2টো বা 4টে হলো, কিন্তু এখানে 30 জনের যদি 4টে করে হয় তাহলে 120 টাকা হয়। আপনি একা 4টে মাছ দিয়ে করলে আপনার লাভ হবে না, কিন্তু 30 জন যদি একসাথে, একটা করে লাভ নেই, 2টো করে লাভ নেই, 30 জন যদি একসাথে তাদের মাছটা নিয়ে ওখানে রাখেন, নিজেদের মতো একটা কোঅপারেটিভ মতো করে নিন, একটা গুচ্ছ মতো করে নিন, একটা ক্লাস্টার তৈরি করুন, সেই মাছটাকে আপনি নিন 10-15, আপনাকে মাছের খাবারের অভাব নেই, প্রচুর খাবার, প্রচুর খাবার, তাই না? খাবার আছে তো নাই? হ্যাঁ, গেলি গুগলি শামুক ঝিনুক থেকে শুরু করে, হ্যাঁ, প্রচুর ছোট মাছ আছে, ছোট টুকরো করুন, করে খাবার দিন, কদিন পরে দেখবেন ওটা শক্ত হয়ে গেছে। আপনি হয়তো 5 থেকে 7 দিন বা 10 দিনের পরে দেখবেন মাছটা শক্ত হয়ে গেছে। যখন যেটা শক্ত হয়ে গেছে তখন আপনি আপনার সেই ডবল দামে বিক্রি করতে পারবেন। কিন্তু ওই একটা কথা, আপনি 4 পিস মাছ করলে হবে, একজন করলে হবে না। আপনারা যারা মাছ সবাই ধরছেন, তাদের মধ্যে নরম কাঁকড়া দেবেন না, কারণ ওরা বাস্তবে সেটা করছে, তাহলে আপনারা কেন করবেন না? পয়সাটা সেটা খারাপ পাচ্ছে, পয়সাটা আপনারা পাবেন না কেন? আমি কি বলছি বুঝতে পেরেছেন? সেটা চেষ্টা করুন, চিন্তা ভাবনা করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সে ব্যাপারে যদি কোনো রকম প্রযুক্তিগত জিনিস দরকার থাকে, আপনি আমাদের বলবেন, আমাদের একটা চিঠি করবেন। আমাদের অ্যাকোয়া ডিভিশন রয়েছে, যারা মাছ চাষের দেখানো, আগে আমি সেটা দেখতাম, এখন আমি তোমার এক্সপোর্ট প্রমোশনে চলে গেছি, ঠিক আছে? যদি সেরকম হলে তারা এসে আপনাদের এখানে মাছ চাষের ব্যাপারটা কিভাবে কি করতে হবে, সেই ব্যাপারে আপনাদের ট্রেনিং দেবে, সেটা অসুবিধা নেই কিছু, কিন্তু আপনাদের সবাইকে একজোট হয়ে আমাদের করতে হবে, এটা বড় কথা, ঠিক আছে? এইবার কি হচ্ছে, ছোট যে মাছগুলো, সেই মাছগুলো কি করছে, ওখানে যাওয়ার পর ওরা ওই বাক্সে করে গিয়ে ওরা চাষ করছে। কদিনের চাষ? খুব বেশি হলে 15 থেকে 20 দিন।
একটা বাক্সের মধ্যে একটা করে কাঁকড়া রেখে তাদের খাবার দেওয়া হয়। যখনই দেখলো প্রতিদিন চেক করতে হবে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর। যখন দেখবো ওখানে 2খানা কাঁকড়া রয়েছে বক্সের মধ্যে, সঙ্গে সঙ্গে একটা করে তুলে ফেলতে হবে। 2টো কাঁকড়া এলে কি করে? খোলস ত্যাগ করেছে। যেই খোলসটা ত্যাগ করেছে, হ্যাঁ, সেটা তল করে একদম, মানে কি বলবো, এই কাগজের থেকেও নরম, প্লাস্টিকের মতো একদম একদম নরম, ঠিক আছে? সেইটা তুলে নিতে হবে। তুলে নিয়ে কি করতে হবে? সবচেয়ে মিষ্টি জলে রাখতে হবে, নতুবা সে শক্ত হওয়া শুরু করবে। সেই কাঁকড়াটাকে ওই ভেতরে সুটগুলো আছে না, চোখ আর সুটটা আছে না, হ্যাঁ, ওগুলো কেটে দিতে হবে। নিয়ে পলিথিনে করে পেঁচিয়ে নিয়ে, যে বরফের যে ফ্রিজিং করে, যেমন বড় বড় ফ্রিজার আছে, ডিপ ফ্রিজার রাখে, মানে আইসক্রিম রাখে, দেখবেন আইসক্রিম রাখে, তার মধ্যে রেখে দিন। এতে সুবিধা রাখি, এটা হচ্ছে যে সফট শেল কাঠ। এখন এটা প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে কোথায় না, ইউরোপ এবং আমেরিকাতে। আপনি যদি 50 গ্রামের এমনি কাঁকড়া কত দামে বিক্রি করেন আপনারা? হ্যাঁ, 150 টাকা। ওটা যখন খোলস ত্যাগ করবো, ওজন কত হবে জানেন? 100 গ্রাম। কদিনে হলো? ওটা আবার শক্ত হতে আরো 15 দিন সময় লাগবে। এবার যদি নরম কাঁকড়া ধরতে পারে, 100 গ্রাম হয়ে গেল, সেটা বিক্রি হবে 1200 টাকা কেজি। কারণ ওর কিছু ফেলা যাবে না, পুরোটাই খাওয়া যায়। আমরা যেরকম বেগুনি খাই, কি করে বেগুনটাকে নিয়ে বেসনে চুপাই বা আলুর চপে করে দিয়ে বেসনে চুপিয়ে ভেজে দিত, ঠিক ওই পুরো কাঁকড়াটাকে ওরা ওই বেসন বা ব্যাটার বলা হয়, ওর মধ্যে চুপিয়ে ভাজা খায়। আর সেটাই কি করছে, আজকে আমাদের এখান থেকে এই সুন্দরবন অঞ্চলে ছোট কাঁকড়াগুলো, বেশি বড় না, 40-50 গ্রামের কাঁকড়াগুলো চলে যাচ্ছে থাইল্যান্ড। ওখানে মাইলের পর মাইল জুড়ে লোকে এই চাষ করছে। আগে ওইগুলো, ওই বক্সগুলো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো, এখন আমাদের এখানে তৈরি হয়। নামখানাতে এক ভদ্রলোক করেছেন, আপনার আমি ইয়েতেও আপনার মথুরাপুরেও দেখলাম, এখানেও করেছে, সম্ভবত আপনার কৈখালিতে একজন করেছে, ঠিক আছে? বেশ কিছু লোক কিন্তু করছে, এবং আমাদের এখান থেকে সেগুলো আমেরিকা এবং ইউরোপে এক্সপোর্ট হচ্ছে। তাহলে আমরা যদি ওই মাছটাকে আমাদের এখানে করতে পারি এবং ছোট কাঁকড়াগুলোকে ধরা বন্ধ করতে পারি আস্তে আস্তে, তাহলে কিন্তু আমাদের এই যে জীববৈচিত্র্য ঠিক থাকবে। কিন্তু ওই ছোট কাঁকড়া এবং মা মাছ, যে কাঁকড়ার ডিম হয়েছে, ভেতরে ডিমটা রয়েছে না, পুরো পেটের ভেতরে ডিমের রংটা কালো বা সবুজ হয়ে গেছে, অন্তত পক্ষে দয়া করে ওগুলো ধরবেন না। এক একটা কাঁকড়াতে কয়েক লক্ষ কাঁকড়া জন্মাবে। ওটা যদি আমরা ধরে ফেলি, মা মাছটাকে ধরে ফেলি, ডিমওয়ালা কাঁকড়া ধরে ফেলি, কালকের দিনে কেউ কাঁকড়া পাবে না। তখন কি হবে? আপনার জীবিকা, যেটা এখন হচ্ছে বর্তমানে, আগে এখানে কাছাকাছি পাওয়া যেত, আপনারা গভীরে যাচ্ছেন, জাল উঁচু করছেন, ভিতরে ঢুকে যাচ্ছেন, কার জায়গায় যাচ্ছেন? মহারাজের জায়গায় যাচ্ছেন, ঠিক আছে? কেন যাচ্ছেন? ক্রিকেটটা, নাকি ভুল বললাম? কেন না, এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি, এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। কালকের দিনে যদি আমরা এইভাবে নষ্ট করতে, কত গভীরে যাবে, কত গভীরে ঢুকবেন। এই জন্য কি হচ্ছে, প্রতি বছর আমরা কাউকে না কাউকে হারাচ্ছি। একটু আগে কিন্তু বলছিলেন যে একটি ছেলেকে খুবই কম বয়স, তাকে বাঘে, কারণ আমরা তো প্রত্যেকে সুন্দরবন অঞ্চলে যে জলে বাঘ আর ডাঙায় কুমির আমাদের প্রতিদিনকার আমাদের জীবনযাত্রার সঙ্গী হয়ে গেছে ওরা। সেই সঙ্গে সঙ্গে আমরা কাঁকড়ার জন্য গভীর অরণ্যে যাচ্ছি, এবং সেখানে কি হচ্ছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে, বুঝতে পারছেন? এই একটা বড় সমস্যা। সেক্ষেত্রে আপনার চেষ্টা করুন যে কাঁকড়াগুলো বড় সেগুলো ধরার জন্য, এবং আস্তে আস্তে তাদের পুকুর আছে বা একটা কোঅপারেটিভ করে জায়গা নিয়ে সেখানে যেভাবে ওরা চাষ করছে সেভাবে ছোট কাঁকড়া যেগুলো রয়েছে ধরে নিয়ে এসছে, ঠিক আছে, আবার ছাড়া যাবে, ওটাকে আপনারা বাক্সের মধ্যে করে চাষ করতে পারেন। যেহেতু আপনাদের প্রত্যেকের জীবন জীবিকা রয়েছে, মাছটা তো অন্য ধরে নিয়ে এসছে, আপনি ধরে নিয়ে আসছেন, আর নরম কাঁকড়াটা আমরা ওভাবে করতে পারি, করে কিন্তু আমরা জীবন জীবিকা নির্বাহ করতে পারি কাঁকড়ার সঙ্গে সঙ্গে, এবং পুরো কাঁকড়াটাই পুরোটাই এক্সপোর্ট করি। আমার মনে আছে ছোটবেলা আমাদের ওখানে হাটে তখন ওই 20 টাকা 30 টাকা কিলো ছিল,
আর এখন যেগুলো রিজেক্ট আকার এক্সপোর্ট হয় না, আমাদের ওখানে স্থানীয় বাজারে বিক্রি হয় 550 টাকা কেজি। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আলোচনা করবো, উনি একটু ব্যস্ত আছেন। হ্যাঁ, আমি ওনার হাত থেকে আপনাদের একটা কিট একটা দিয়ে তারপর আমরা পরে দেবো। দেখুন একবার স্যাম্পল দিয়ে দিন, তারপরে আমরা সবাইকে একদম যেখান থেকে স্যাম্পল প্রদীপবাবু একটু এগুলো তো দেওয়া হবে, ব্যবহার করতে পারেন। জানেন কি করে ব্যবহার করতে হয়? এখানে গেঞ্জি আছে এবং প্যান্ট আছে। জানেন কি করে ব্যবহার করতে হয়? আচ্ছা, বলো না, দেখিয়ে দেবো কি করে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, এবং এটাকে বলার পরে কি করে ঝাঁপ মারতে হয়, এটা জানতে হবে। বুঝতে, আমার কাছে সব রয়েছে। হ্যাঁ, আমার কাছে চাবুক রয়েছে, ঘোড়াও রয়েছে, ঘোড়াকেও চড়তে হয়। তাহলে ঘোড়াকে একটা লাঠি করবে। আচ্ছা, এখানে দেখুন একটু আমি তারা একটু করে দিই। জায়গা আছে, একটা লাইট টেবিল আছে এবং আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন না, অ্যাকাউন্টে 555 টাকা করে ঢুকবে এবং